हेलो बच्चों, क्या हालचाल। तो आज আমরা শুরু করব আলোক বিজ্ঞানের আরো একটা নতুন অংশ, আলোক তরঙ্গ এবং আলোর ব্যতিচার অংশ। এবং প্রথম দিনে ওর প্রথম দিকে যে অংশগুলো আছে অর্থাৎ ওয়েভ ফ্রন্ট কি, কত রকম টাইপের ওয়েভ ফ্রন্ট হয় এবং ওর পর ব্যতিচার অর্থাৎ ইন্টারফারেন্স কাকে বলে তার সমস্ত কিছু রাশিমালা ডেরিভেশন সমস্ত কিছু শিখবো। চলো শুরু করি। ইয়েস, আই এম সুতো সামন্ত অ্যান্ড দিস ইজ ইউর প্যারাসি ইউটিউব চ্যানেল এভরিথিং। চলো শুরু করি। তো আজ শুরু করবো, হেডিং লাগাও আলোক তরঙ্গ। আলোক তরঙ্গ, কারণ দেখো এতকাল আমরা যে আলোক চ্যাপ্টার পড়ে এসেছি সেগুলো ছিল জিওমেট্রিক্যাল অপটিক্স। আজকে শুরু হবে ওয়েভ অপটিক্স, মানে আলোক তরঙ্গ রূপে যাবে, ঠিক আছে। আলোক তরঙ্গ ও আলোর ব্যতিচার। আলোর ব্যতিচার, এই ব্যতিচার চ্যাপ্টার আমরা ক্লাস 11-এ পড়ে আসছি। সেই যেখানে তরঙ্গের উপরিপাত ছিল, সে বলা ছিল একটা কন্ডিশন হলে তৈরি হতো ব্যতিচার, তিনটা তৈরি হতে পারতো সেখানে, তাহলে একটা ছিল ব্যতিচার। হ্যাঁ, আলোর ক্ষেত্রে ওটা হয়, দুটো আলো যদি সুপারপোজ করে সে সমস্ত কিছু পড়তে হবে। আচ্ছা, প্রথম যেটা জানতে হবে চ্যাপ্টারের জন্য যে তরঙ্গমুখ কি, সেখানেও ছিল তরঙ্গমুখ। তরঙ্গমুখ যাকে ইংলিশে বলা হয় ওয়েভ ফ্রন্ট। ওয়েভ ফ্রন্ট, ওয়েভের ফ্রন্ট অর্থাৎ ধরো একটা পয়েন্ট সোর্স থেকে আলো বেরাচ্ছে, আলো তরঙ্গ রূপে যাচ্ছে। ধরো এই দিক বরাবর যেতে পারে, এই দিক বরাবর যাচ্ছে, ঠিক তো? সব দিকে ছড়াতে পারে আলো, সব দিকে ছড়াতে পারে। আমি ধরলাম ধরো এইভাবে যাচ্ছে, তাহলে সমদশা সম্পন্ন বিন্দু। সমদশা মানে এখান থেকে তো সবাই একসঙ্গে বেরাইছে, তাহলে ধরো কিছু সময় পরে কেউ ধরো এইখানে গেছে, কেউ সেই সময় এখানে গেছে, কেউ সেই সময় এই সময় এখানে গেছে, তাহলে ওইটাকে যদি তুমি একটা লাইন দিয়ে যোগ করো, বুঝতে পারছো? যেটা আসবে ওটাই হচ্ছে ওয়েভ ফ্রন্ট, তরঙ্গমুখ। মানে জাস্ট বুঝাবে যে ওই দিক বরাবর যাচ্ছে ওটা। একটু ছোট্ট করে ডেফিনেশন লিখে নাও। তরঙ্গের উপর অবস্থিত, তরঙ্গের ওপর অবস্থিত সমদশা সম্পন্ন, সমদশা সম্পন্ন বিন্দুগুলি, সমদশা মানে যেগুলো ছিল, এইটা ছিল, এইটা ছিল, এইটা ছিল, এগুলো সমদশা বিন্দুগুলির বা কণাগুলির বলতে পারো, ঠিক আছে। বিন্দুগুলির সঞ্চার পথকে, সঞ্চার পথকে বলা হয় তরঙ্গমুখ। তরঙ্গমুখ বলে। এবার তরঙ্গমুখ বিভিন্ন রকম টাইপের হতে পারে। হ্যাঁ, একটু বলে দিই, ব্যাপারটা খুব সহজ আছে, বুঝতে পারবে। তরঙ্গমুখ মেনলি 3 রকম হয়। একটা হতে পারে স্ফেরিক্যাল শেপ। স্ফেরিক্যাল মানে যাকে বাংলায় বলা হয় গোলীয় তরঙ্গমুখ। গোলীয় তরঙ্গমুখ মানে স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট। আরেকটা হতে পারে সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্ট, মানে যাকে বলা হয় চোঙাকার। আচ্ছা, একটা একটা করে দেখিয়ে দিই, তাহলে একবার সুবিধা হবে। গোলীয় তরঙ্গমুখ মানে ধরো একটা 3D শেপের একটা বল আছে, ফুটবল। হ্যাঁ, ফুটবলের ধরো মধ্যবিন্দুতে একটা আলো উৎস আছে একদম মিডিলে, তাহলে সেখান থেকে আলো তো সব দিকে ছড়াতে পারে। এদিকেও যেতে পারে, এইদিকেও যেতে পারে, ওয়েভ আকারে আর কি। আচ্ছা, ওয়েভ আমি স্ট্রেট দেখাচ্ছি, কোনো ব্যাপার না। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। এইভাবে সব দিকে যাচ্ছে, তাহলে ওদের সমদশা সম্পন্ন। ধরো এই সময় এ এতটা, এ এতটা, এ এতটা, এই তো এই যে একটা সারফেস আসতেছে, ওটাই হচ্ছে গোলীয় তরঙ্গমুখ। এটা কিন্তু অবশ্যই 3D, আমি আঁকছি 2D ছবি, ব্যাপারটা 3D, মানে ওরা একদম স্ফেরিক্যালি শেপ, মানে সব দিকে ছড়িয়ে যাচ্ছে সমানভাবে, বুঝতে পারছো? সব দিকে চোঙাকার তরঙ্গমুখ হয়। চোঙাকার তরঙ্গমুখ যাকে বলা হয় সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্ট। সেটা কি? একটা সিলিন্ড্রিক্যাল শেপের মতো, ধরো এরকম একটা সিলিন্ড্রিক্যাল শেপ আছে, তার এই মিডিল দিয়ে ধরো এই যে লাইনটা আছে, তুমি এটা ভাবতে পারো অনেকটা, ধরো সরু একটা টিউবলাইটের মতো আছে মাঝখানে, তাহলে ওখান থেকে তো এই দিকেও মানে সব দিকে আলো ছড়িয়ে যাবে, সিলিন্ডারের সব দিকে। এইভাবে যদি আলো ছড়ায়, ধরো এই মিড পয়েন্ট থেকে এই দিকেও যেতে পারে, এই দিকেও আসতে পারে, এদিকেও আসতে পারে, এদিকে আসতে পারে, এদিকে আসতে পারে, সব দিকে ছড়াতে পারে এখান থেকে, এখানেও হবে, মানে যদি সব জায়গাতেই হবে, ঠিক আছে। আমি জাস্ট এই তলটা দেখাচ্ছি আর কি। তাহলে এই যে একটা সিলিন্ডারের মতো শেপটা যে পাচ্ছি আমি ওয়েভ ফ্রন্ট, সেটা হবে চোঙাকার তরঙ্গমুখ।
ধরো এইটা হচ্ছে লাইটটা, তাহলে এত সব দিকে আলো বেরাবে এভাবে, হ্যাঁ? তাহলে তখন যেটা ওয়েভ ফর্ম তৈরি হবে না, সেটা হচ্ছে চোঙাকার তরঙ্গমুখ। একদম সহজভাবে। বর্গাকার হবে না কেন বলো তো? বর্গাকার কেন হবে না বুঝো। ধরো এরকম বর্গাকার ভাবছো, এইখান থেকে যদি তুমি আলো বের করো, এইখানটা আগে চলে আসবে, এইখানটা আসতে পারবে না, তাহলে সমদশা আর হবে না। বুঝতে পারছো? সবসময় গলিও হবে, কারণ যেমন তুমি ভাবো না, একটা পুকুরে যদি তুমি ঢিল ফেলাও, দেখবে সব দিকে একই স্পিডে মানে বৃত্তটা বাড়তে থাকে, ঠিক তো? সেই ব্যাপারটা। আরেকটা হয় প্লেন ওয়েভ ফ্রন্ট, যাকে বলা হয় সমতল তরঙ্গমুখ। প্লেন ওয়েভ ফ্রন্ট বলতো আলো কখনো সমান্তরাল হয়ে আসে যদি আলো অসীম থেকে আসে। তাহলে ধরো ওয়েভ ফ্রন্টগুলো এই দিক দিয়ে যাচ্ছে, এই দিক দিয়ে যাচ্ছে, এই দিক দিয়ে যাচ্ছে, এই দিক দিয়ে যাচ্ছে, মানে জাস্ট প্রতিটা রে বলতে পারো তুমি পরস্পর সমান্তরাল হয়ে আছে। কারণ এরকম তৈরি হয় কখন? পসিবিলিটি যদি অসীম থেকে আলো আসে। অসীম থেকে আমরা ধরে নিই যে ওরা সমান্তরালে হয়ে আসে, অসীম থেকে, তখন যে ওয়েভ ফ্রন্টটা তৈরি হয় এইটা, ওইটা হচ্ছে সমতল তরঙ্গমুখ। এই জাস্ট বেসিক্যালি উপর করে কিছু প্রাথমিক ওয়েভ ফ্রন্টের টাইপ করা যেতে পারে, সেগুলো বলে দিলাম। এইবার আমরা এই চ্যাপ্টারের একটা মেন গুরুত্বপূর্ণ অংশ এবারে পড়ব, হাইগেন্স প্রিন্সিপাল, যেটা আছে হাইগেন্সের নীতি। হাইগেন্সের নীতি, হাইগেন্সের নীতি বেসড অন ওই যে ওয়েভগুলো যখন সামনের দিকে এগিয়ে যায়, তখন তার উপর কিছু বৈশিষ্ট্য লিখছে যে তার কি কি প্রপার্টি হতে পারে ওখান থেকে, সেগুলো হচ্ছে হাইগেন্সের নীতি নামে ওয়েল নোন। আচ্ছা, কিছু পয়েন্ট আছে নীতি লিখে লো। দেখো এই হাইগেন্সের নীতি একটু ডায়াগ্রাম দিয়ে বুঝিয়ে দিই। এই পয়েন্ট থেকে রেগুলো সব দিকে যাচ্ছে, এই তো। এখন এই হাইগেন্সের নীতি অনুসারে বলছে একটা তো সোর্স থেকে বিভিন্ন রকম রশ্মিগুলো যাচ্ছে, এই রশ্মির যে কোনো বিন্দু থেকেও চাইলে ওখান থেকে আবার অনেকগুলো রশ্মি তৈরি হতে পারে। তরঙ্গ মুখের উপর অবস্থিত এই হাইগেন্সের নীতিগুলো খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। অবস্থিত প্রতিটি বিন্দু গৌণ তরঙ্গের উৎস হিসেবে কাজ করে। এইটা ছিল প্রধান তরঙ্গ, এখান থেকে যাবার ভেঙে গেলে এগুলো হচ্ছে প্রত্যেকটা গৌণ তরঙ্গ, মানে এটা হচ্ছে সেকেন্ডারি ওয়েভ তৈরি হবে। গৌণ তরঙ্গের উৎস হিসাবে বিবেচিত হয়। দু নম্বর লিখো, গৌণ তরঙ্গগুলির সামনের দিকে স্পর্শক অঙ্কন করলে তার মানে দেখো এবার কোন দিক বরাবর গৌণ তরঙ্গগুলো হতে পারে সেগুলো দেখে নাও। ধরো এখান থেকে তুমি যত খুশি স্পর্শ টানতে পারো, ঠিক আছে? তাহলে সব দিকে যাওয়ার পসিবিলিটি আছে। আবার এই গৌণগুলো কিন্তু আবার ভাঙতে পারে, ঠিক আছে? মানে সেকেন্ডারি চাইলে আবার সেকেন্ডারি তৈরি করতে পারে। একটা ফ্যামিলি ধরো সিঙ্গেল ছিল, এখন 3টা ফ্যামিলি হয়েছে, ওরা চাইলে আর কখনোই আবার 51বর্তী ফ্যামিলি পাবে না, যা গেছে তা গেছেই। আরে তো যা যাবার চলে যাচ্ছে, তারা যখন ফিরে এসে দেখবে কেউ নেই আর। সামনের দিকে পাবে অবশ্যই, কিন্তু পিছনের দিকে যদি আবার আগে মানে ইচ্ছা হলো দেখে আসি সেই জায়গাটা কি আছে, দেখবে কিচ্ছু নেই আর। ওই জন্য তো আস্তে আস্তে করে ইন্টেন্সিটি কমে যায় লাইটের। তুমি দেখবে এই ঘরে টিউবলাইট জ্বাললে ওই ঘরেও হালকা করে আলো যায়। কেন যায় বলো তো? ধরো ওইদিকে একটা রয়ে গেছিলো, সেই রেটা ভেঙে গেল, সে আবার ভেঙে গেল, সে ভেঙে গেল, কিন্তু আস্তে আস্তে করে ইন্টেন্সিটি কমতে আসলে হালকা করে আলো দেখা যায়। করলে ওই স্পর্শক তল নতুন তরঙ্গমুখের অবস্থান নির্দেশ করে।
আমি তো দেখাচ্ছি দুটা তিনটা, কিন্তু আলো যখন জ্বলে এখান থেকে তো প্রচুর ওয়েভ যায়। এটা ছিল আলোক সোর্স, উৎস। 3 নম্বর লিখো, গৌণ তরঙ্গগুলি তরঙ্গগুলি প্রাথমিক তরঙ্গমুখের সমান বেগে, কারণ আলোর বেগ তো আর চেঞ্জ হবে না, এখান দিয়েও তো লাইট যাচ্ছে, এখান দিয়েও তো লাইট যাচ্ছে, এগুলো তো লাইট, তো লাইটের স্পিড চেঞ্জ হবে না। এগুলো হচ্ছে সেই বুলেট ট্রেনের মতো, বুলেট ট্রেন ভর্তি হলেও যে স্পিডে যায়, কেউ না থাকলেও সেই স্পিডেই যাবে, ঠিক আছে? অর্থাৎ তার টাকা ইনকাম হোক না হোক সে একই স্পিডেই যায় সবসময়। এগুলো হচ্ছে সরকারি বাসের মতো। শক্তি কমবে না, ইন্টেন্সিটি কমবে, মানে নাম্বার অফ ফোটন কমবে। লাইট মানে কি? নাম্বার অফ ফোটন। ধর এখান থেকে 100টা ফোটন বেরিয়েছিল, এখন 3টা দলে ভাগ হয়েছে, ধরো 30 টাকা করে পেয়েছে প্রত্যেকে। তো নাম্বার অফ ফোটন কমে যাচ্ছে, কিন্তু এনার্জি কমেনি একটা ফোটনের। বেশি ফোটন গেলে বেশি আলো হবে, কম ফোটন গেলে হাবঝা আলো হবে। শক্তির ব্যাপার নেই, শক্তি তাহলে আলোর ওয়েভলেন্থ চেঞ্জ হয়ে যাবে, কালার চেঞ্জ হয়ে যাবে। তবে অবশ্যই মোট ফোটনের এনার্জি যেহেতু সংখ্যা কমে যাচ্ছে তাই কমে যাবে। দেখো কখন তোমার এনার্জি লস হওয়ার চান্স থাকবে, যদি কারোর সঙ্গে ধাক্কা খেয়ে ভাগ হতো। তোর ওখানে একটা কণা ফোনা ছিল, তার সঙ্গে যদি ধাক্কা খেলো তারপর ভাগ হয়েছে, তাহলে কিন্তু একটা লসের ব্যাপার আসতো। ওরা কারোর সঙ্গে ধাক্কা খায়নি, যেতে যেতে নিজেরাই ভাগ হয়েছে। মাধ্যমের সকল দিকে সঞ্চালিত হয়। সব দিকে পসিবিলিটি আছে ওর যাওয়ার। এবারে একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, 4 নম্বরটা লিখে রাখো। কোনো গৌণ তরঙ্গের পিছন দিকে পিছিয়ে গেলে আর কোনো ওয়েভের অস্তিত্ব নাই, ওটা লিখে নাও। এগুলো কনসেপ্টের ব্যাপার আর কি। গৌণ তরঙ্গমুখগুলির পেছনের দিকে স্পর্শক তলে কোনো তরঙ্গমুখ থাকে না। যখন একটা ধরো আতশবাজি উপরে গিয়ে ফেটে পড়তে আসে, উপরটা কিন্তু আর নেই, সেওটা তো পড়তে আসতেছে, তাহলে উপরে গেলে আর কিছু দেখতে পানি ফাঁকা। তাহলে এইগুলো যাচ্ছিল, এগুলো হচ্ছে মুখ্য ওয়েভ, বা যেগুলোকে বলা হয় প্রাইমারি ওয়েভস, এগুলো হচ্ছে সেকেন্ডারি। এই যে আলোর তরঙ্গধর্ম পড়ছিলাম, এই তরঙ্গধর্মের সাহায্যে আমরা আগের সেই যে তরঙ্গের রিফ্লেকশন হতো, প্রতিফলন, প্রতিসরণ, সেই সমস্ত সূত্র প্রমাণ করা যায় এখান থেকে, এবং এগুলো পরীক্ষাতেও দেয় প্রুফ করতে। প্রথম করবো আগে প্রতিফলনের সূত্রের প্রমাণ, রিফ্লেকশন, প্রুফ অফ লস অফ রিফ্লেকশন। প্রতিফলনের সূত্রের প্রমাণ। তাহলে একই রকম ভাবে একটা মিরর ফিরর এঁকে ফেলো ভদ্র করে একদম। এটা মিরর আছে, ধরে দিতে একটা রে ফেলাইছি আমি, আচ্ছা 2টা রে ফেলাই, ধরো একটা তো কাজ হবে, অসুবিধা নেই, 2টা ফেলাইছি প্যারালাল রে, তাহলে রিফ্লেক্ট করে এদিকে বরাবর বেরিয়ে যাবে, ঠিক তো? যেমন রিফ্লেকশনের নিয়ম ছিল। ধরো একটা এ পয়েন্ট থেকে রে আসছিল, বি পয়েন্টে এসে পড়ছে, গিয়ে সি পয়েন্টে গেল। এটা ধরো ডি পয়েন্ট থেকে আসছিল, এটা ই পয়েন্টে পড়লো, গিয়ে এফ এ চলে গেল, জাস্ট নাম করে রাখলাম আর কি। আচ্ছা, এখান থেকে প্রুফ করতে গেলে আমাকে এই যে দুটো রে আছে ওর উপর পারপেন্ডিকুলার ডিস্টেন্স টানতে হবে, মানে লম্ব দূরত্ব যেটাকে বলে, বুঝতে পারছো? এইটা দুটো রের মধ্যে লম্ব দূরত্ব যেটা, এটা তো ঢাল হয়ে আছে, এখানে ওটা টানবো অবশ্যই। কেন এগুলো এবার কেন টানতেছি বুঝো, কারণ আছে, এমনি টানে নি। কারণ এই দুটো যে বিন্দু পাচ্ছি আমি, এইটার এইটা, এই দুটো হবে সমদশা সম্পন্ন বিন্দু। দুটো, হ্যাঁ দেখো ব্যাপার বুঝো, দুটো রে একসঙ্গে আসছিল, দেখো তুমি ওই সময় কিন্তু যে এখানে আসছিল সে ওখানে যেতে পারছে, দেখছো? তাহলে ভাবতে হবে কি, ওই পয়েন্ট আর ওই পয়েন্ট দুটো হচ্ছে সমদশা সম্পন্ন বিন্দু। আচ্ছা, ওটার যা কিছু নাম ফাম দিয়ে দিতে পারো, নাম দিলাম জি। আর এখানে তো সেম হবে, এখানে এ যখন আছে এ তখন এখানে থাকবে, এটা ধরো এইচ পেজ কিছু নাম দিয়ে দাও। আর ব্যাপারটা আসলে কি হয় বুঝো, একই সময় আর এখানে এলো,
এখন এ এখান থেকে রিফ্লেক্ট করে এই দিকে যাচ্ছে, আর সেই সময় এ ভিতর দিকে যাচ্ছে। তার মানে এর এখান থেকে এত রাস্তা যেই সময় লাগবে, এখান থেকে এত রাস্তা সেই সময় লাগবে, আবার আলটিমেট একই দশা হয়ে যাবে ওখানে গিয়ে। ধরো আয়নাটার নাম দিলাম, একটা এক্স ওয়াই আয়না আছে। এবার সে আমরা সবসময় ইনসিডেন্ট অ্যাঙ্গেল, আপতন কোণ সে পারপেন্ডিকুলারের সঙ্গে মাপি, লম্বের সঙ্গে। তাহলে এই কোণটা হবে আই, আর এরও একটা আই আছে, দরকার নেই, এর আটটা দেখাই। এর আটটা হবে এইটা, মানে এদিকে যদি লম্বটা নিয়ে একটা লম্বের নাম দিয়ে ধরো, এটা হচ্ছে N1 লম্ব, এটা N2 লম্ব। তাহলে এই কোণটা হবে আর, এরও তো আই হলে তারও আই হবে, এরও আর হলে তার আর হবে, একই তো, দুটো প্যারালাল রে পড়ছে একই সঙ্গে। আমাকে কিন্তু জানতে হবে এই দিকের কোণটা কত হচ্ছে আর এই দিকের কোণটা কত হচ্ছে, এই দুটো জানা। কিন্তু আমি কী করে জানবো? তাহলে যে কোণটা বের করে সেটা লিখি। দেখো তাহলে বি পয়েন্টে আপতনের ক্ষেত্রে, বি বিন্দুতে আপতনের ক্ষেত্রে ওখানে এই কোণটার নাম কী হবে বলো তো? জিবিই বলতে পারি, কোণ অফ জিবিই, ঠিক তো? জিবিই ওইটাকে আমি লিখতে পারি, দেখো এইটা বিযুক্ত এইটা, এই কোণটা সমান আমি বলতে পারি এই 90 ডিগ্রি মাইনাস এতটা। তোমরা ম্যাথের বাচ্চা মানে জ্যামিতির অঙ্ক ভালো পারো। আচ্ছা, তাহলে এটা হবে N1 BE মাইনাস ওটা হবে N1 BG হবে। এখানে আর ফিজিক্স কিছু নেই, জাস্ট জ্যামিতি কিছু ল লাগাবো আমি। এইটা মানে তো 90 ডিগ্রি হচ্ছে, এই যে N1 B এটা 90 ডিগ্রি লম্ব, 90 মাইনাস ওটা যেমন আছে থাক N1 BG। আবার একটা ব্যাপার বুঝো, এই যে আমি দাগটা টানছিলাম দেখো, এই যে দুটার মধ্যে পারপেন্ডিকুলার ডিসটেন্স বলছিলাম, তাহলে এই কোণটা তো 90 ডিগ্রি, কোন কোণটা বুঝতে পারছো কি? এইটা এটা তো 90 ডিগ্রি। তাহলে আমি এই 90 জায়গায় ওই কোণটা লিখতে পারি। ওই কোণটার নাম কি আছে বলো? ABG, একদম ABG মাইনাস কোণ অফ N1 BG। একদম স্টেপ বাই স্টেপ বুঝো, কোনো জল মিশানোর দরকার নেই। দেখো এইটা আসলে কোন কোণটা বোঝাচ্ছে, দেখো ABG মানে এই কোণটা ছিল, আর N1 BG মানে এই কোণটা ছিল। হ্যাঁ, তাহলে এইটা থেকে যদি এইটা বাদ দাও, তাহলে তো আর থাকে এই আই কোণটা, মানে ওটা হচ্ছে ABN1, ওটাই তো আই। তাহলে আমি পেয়ে গেলাম এই কোণটার মান হচ্ছে আই, কারণ দেখো এই যে জিবি সমান আই। পরেরটা করো, এই আর সমান এদিকে আর হবে, ওটা ই বিন্দুর ক্ষেত্রে বলতে পারো। ই বিন্দুতে আপতনের ক্ষেত্রে ওখানে কোন কোণটা বের করবে? HEB বা BH যাই বলো, BEH, এই কোণটা তো BEH বা HEB, এই কোণটা, ওই কোণটা সমান লেখা যায় এই 90 ডিগ্রি মাইনাস এইটা, মানে N2EB মাইনাস N2EH, ঠিক তো? এইটা মানে 90 ডিগ্রি বোঝাচ্ছে, মাইনাস N2EH। আবার একই রকম ভাবে এইটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে দেখো এই কোণটা তো 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, এই কোণটা HEF একদম। তাহলে না অ্যাঙ্গেল অফ HEF মাইনাস অ্যাঙ্গেল অফ N2EH। তাহলে কি হচ্ছে দেখো, এই কোণটা মাইনাস এই কোণটা, তাহলে মানে আর থাকে এই কোণটা, মানে দ্যাট ইজ N2EF, মানে ওটা হচ্ছে আর কোণ। তাহলে তুমি পাচ্ছ এই কোণটা হচ্ছে আর। আবার দেখো এখানে যে দুটো ত্রিভুজ তৈরি হচ্ছে, দেখছো কি? একটা হচ্ছে জিবি, একটা হচ্ছে BHE যাই বলো। হ্যাঁ, ওই দুটো ত্রিভুজ দেখো কিন্তু সদৃশ্যকোণী হবে, কেন বলো তো? দুজনেরই দেখো কমন বাহু আছে এইটা, আর এইদিকে এই বাহুটা সমান তো এই বাহুটা। আবার দেখো দুজনের একটা কোণ 90 ডিগ্রি করে আছে, দেখছো? তাহলে অবশ্যই দুটো হবে সদৃশ্যকোণী। তাহলে লিখো ত্রিভুজ একটার নাম কি আছে? GBE ও ত্রিভুজ HB, বা চাইলে BHE লিখতে পারো, তোমার ইচ্ছা, ঠিক আছে? BHE থেকে কি বলা যেতে পারে?
ওর হচ্ছে বিটা হচ্ছে সাধারণ বাহু, বিটা হচ্ছে সাধারণ বাহু, আর ওইদিকে বিএইচ ওটা সমান হবে এদিকে জির সঙ্গে। যেই সময় এই আলোটা এখানে প্রতিফলন হয়ে এতটা রাস্তা যায়, সেই সময় এখান থেকে এতটা আসে, একই রাস্তা কভার করবে ডেফিনেটলি, একই মিডিয়ামে আছে মানে। আর দুজনেরই একটা করে কোণ 90 ডিগ্রি আছে, মানে এখানে বিজি কোণ বা সেইটার আছে তোমার ইএইচবি কোণ, দুটো আছে 90 ডিগ্রি। তাহলে এতগুলো শর্ত দেখে বোঝা যায় ওই দুটোতে বোঝাচ্ছে সদৃশ্য কোণী, মানে ত্রিভুজ জিবি ও ত্রিভুজ এইচবি হচ্ছে সদৃশ্য, দুটো ত্রিভুজ সদৃশ্য আছে, একই রকমই দেখতে, একটা এদিকের ঢাল একটা সেদিকের ঢাল। আচ্ছা, তাহলে সদৃশ্য কোণী হলে নিশ্চয়ই এই দিকের এই কোণটা ইকুয়াল হবে এই কোণের সঙ্গে। তার মানে আমি বলতে পারি এখানে হবে কোণ অফ জিবিই ইকুয়ালস টু কোণ অফ এইচবি। তার মানে এটা ছিল আই, ওটা ছিল আর, তার মানে আপতন কোণ সমান প্রতিফলন কোণ। বুঝতে পারছো? আলোর তরঙ্গ ধর্মের সাহায্যেও তুমি আলোর প্রতিফলনের সূত্র প্রমাণ করতে পারো। সেখানে কথা প্রমাণ করিনি, সব ধরে নিয়েছিলাম আই সমান আর হবে, সারা জীবন মানে প্রতিফলনের সূত্রই ছিল ওইটা, ওর কোনো প্রমাণ ছিল না। এবার আমরা পড়ব প্রতিসরণের সূত্রের প্রমাণ। প্রতিসরণের সূত্রের প্রমাণ, প্রতিসরণের সূত্র বলতে যেটা সেই সেকেন্ড ল ছিল, সেই স্নেলের সূত্র মনে আছে, সেই সূত্রটা প্রমাণ করতে হবে। ওই সূত্র কিন্তু সেখানে কিন্তু প্রমাণ করা হয়নি, কোথাও করিনি, সেখানে সব সূত্র ধরে নিয়েছিলাম, এখানে সব প্রমাণ হবে। ধরো এইটা একটা মিডিয়ামের সেপারেশন আছে, মানে উপর দিকে একটা মিডিয়াম আছে, নিচে একটা মিডিয়াম আছে। তাহলে আলো যদি এইভাবে আসে, দুটার এইভাবে পড়ছে, ধরো এই ধরলাম এই মিডিয়ামের প্রতিসরণ আছে μ1, এইটার আছে ধরো μ2, ধরলাম μ2টা বড় হয় সবসময়, মানে লঘু থেকে ঘন দিকে যাচ্ছে আলো, তাহলে আলো কোন দিকে বাঁকার কথা, লম্বের দিকে বাঁকে, ঠিক তো? সব ভুলেইছে বাচ্চা। এটা যদি লম্ব হয় লম্বের দিকে বাঁকবে, হ্যাঁ, তাহলে এটা এইভাবে একটা যাবে, একটা এইভাবে যাবে, এই দিক থেকে এইদিকে, এই থেকে এইদিকে। আর একই রকম সে নাম দিতে পারো, ধরো এই বিন্দু থেকে আলো এসে বি বিন্দুতে পড়লো, সিতে গেল, ডি থেকে আসছে ইতে পড়ছে, এফে বেরিয়ে গেল। আবার দেখো সেই এখানে সেই এই দুটো ওয়েভের মধ্যে সমদ্রসাম্য বিন্দু খুঁজে পেতে পারো, মানে সে পারপেন্ডিকুলার ডিসটেন্স যেটাকে বলে, এইটা কারণটা অন্য কিছু নাম দিয়ে দাও, ধরো এফ এটাকে জি দাও তাহলে, আর এখান থেকে একটা পারপেন্ডিকুলার আসবে, এটা ধরো এই দিক থেকে পারপেন্ডিকুলার ডিসটেন্স, এটাকে এইচ বলে রাখতে পারো, এইচ, অবশ্যই সমদশা। কারণ কেন এরকম লাগছে বুঝো, ব্যাপারটা বুঝো কেন লাগছে। কারণটা হচ্ছে এখানের তো মানে মিডিয়ামটা ছিল রেয়ার মিডিয়াম, লঘু মিডিয়াম, এটা ছিল ঘন, এইখান থেকে যেতে কিন্তু বেশি সময় লাগবে, মানে স্লো যাবে ওয়েভটা, আলোটা। এটা হালকা মিডিয়াম, মানে এখান থেকে স্পিডে যেতে পারে। তাহলে যেই সময় এত রাস্তা গেছে, ওই সময় এই মিডিয়ামের মধ্যে দিয়ে একটু গেছে। ঘন মাধ্যমে আলোর বেগ কমে যায়, আর লঘু মাধ্যমে আলোর বেগ বেশি থাকে। এই জন্য তো যেই সময় এখান থেকে এত আসছে, সেই সময় তো এখানে কম আসছে, ডেফিনেটলি হবে। আচ্ছা, ধরো লম্বায় নাম দিয়ে ধরো এটা n1, এর নিচের দিকে n2 লিখো, কারণ নিচের দিকে হিসাবটা হবে। এর আপতন কোণ কোনটা হবে, এইটা আই, তো এটা আই হয়। আর প্রতিসরণ কোণ কোনটা হয়, এইটা, এই লম্বের সঙ্গে যে কোণটা এটা হয়। এখানে আমরা একই রকমভাবে এই কোণটা কত হয় বের করতে হবে, আর এই কোণটা কত হয় বের করতে হবে, সেই সেম ক্যালকুলেশন হবে, সেম কাজ। সেই আগে ভেঙে ভেঙে দেখো, আমি বের করবো এই কোণটা, তাহলে ওই কোণটা সমান বলবো এইটা মাইনাস এইটা, তারপরে আবার ওইটা সমান এইটা, ওইটা মাইনাস এটা সমান এইটা। দেখো আমি কি কাজটা করব, আমার উদ্দেশ্য হচ্ছে বের করা কোণ অফ জিবি, এই তো
কোণ অফ জিবি, তাহলে কোণ অফ জিবি সমান হবে এই কোণটা মাইনাস এই কোণটা, এটা n1 ছিল, তাহলে n1BE মাইনাস n1BG। বাহ, সেই সেম কাজ হবে। ঠিক আছে, চলো 90 ডিগ্রি মাইনাস কোণ অফ n1BG, আবার 90 ডিগ্রি মানে এই কোণটা 90 ডিগ্রি হয় এটা, তাহলে ABG মাইনাস n1BG। তাহলে দেখো এই কোণটা মাইনাস এই কোণটা মানে এই কোণটা থাকে, ওটা মানে আই কোণ বোঝায়, তার মানে আমি এই কোণটা পেয়ে গেলাম আই। বুঝতে পারছো? সেম কাজ। এবার আমার উদ্দেশ্য হবে সেই দিকে কোণটা বের করা, BEH। সে BEH করার সময় কি বলতে পারি, এইটা মাইনাস এইটা, মানে 90টা যেটা আছে BEN2 মাইনাস HEN2, ঠিক তো? এই কোণটা সমান হবে এই 90 ডিগ্রি মাইনাস এইটা, এইটা মানে 90 ডিগ্রি হচ্ছে আর কি, 90 ডিগ্রি মাইনাস HEN2। আবার 90 ডিগ্রি মানে এইটা বলা যায়, এই কোণটা মানে HEF মাইনাস অ্যাঙ্গেল অফ HEN2। তাহলে দেখো HEF থেকে HEN2 বাদ দিলা থাকে এই ছোট্ট কোণটা আর, এটা হচ্ছে আর কোণ, তাহলে এই কোণটা পাচ্ছি আমি আর। এবার জাস্ট সিম্পল কাজ আমার, আমি উপরে না আর সদস্য কিছু দেখাবো না, উপরে ত্রিভুজটা থেকে আমি সাইন আই পাবো, নিচেটা থেকে পাবো সাইন আর, রেশিও করে দেবো, কাজ শেষ। তাহলে দেখো ত্রিভুজ, ওই ত্রিভুজের নাম কি হবে, BG। তো BG ত্রিভুজ থেকে ওখান থেকে সাইন আই সমান কি আসবে, সাইন থিটা। ধরো সাইন থিটা মানে কি, লম্ব বাই অতিভুজ। আর লম্ব কোনটা, তাহলে এই ত্রিভুজটা থেকে এর লম্ব হবে GE বাই B, আর এটা তো সহজটা আছে BH বাই B। যাদের এই কোণটা বুঝতে অসুবিধা হচ্ছে আমি দেখো এইদিকে এঁকে দিচ্ছি একটু ছোট্ট করে। এই কোণটা ধরো আই আছে, তাহলে এই কোণটা হচ্ছে B আছে, ওর সঙ্গে 90 ডিগ্রি কোণটা আছে G, এটা আছে E। তাহলে এবার দেখো জিটা হচ্ছে লম্ব, অতিভুজটা হচ্ছে EB বা BE যাই বলো, আর অসুবিধা নেই, এবার হয়ে যাবে। আচ্ছা, জাস্ট আমার কাজ হবে আমি দুটো রেশিও করবো, সাইন আই বাই সাইন আর। তাহলে অতএব সাইন আই বাই সাইন আর সমান আমি পাবো GE বাই BE ইন্টু BE বাই BH। তাহলে BE BE কেটে যাবে, থাকবে তাহলে GE বাই BH। দেখো G কোনটা BH কোনটা, Gটা হচ্ছে এই রাস্তাটা, BHটা হচ্ছে এই রাস্তাটা। রাস্তা মানে সরণ আছে, ভাবো তুমি যে সূত্র জানো, S সমান কি হয় VT, মানে V সমান S বাই T আর S সমান VT। তাহলে আমি এখানে আলোর স্পিড আছে, তাহলে ধরি এই মিডিয়ামে আলোর স্পিড ছিল C1, এই মিডিয়ামে আলোর স্পিড C2, তাহলে আমি এটা লিখতে পারি, উপরটা লিখবো C1 ইন্টু আস্তে সময় লাগছে T, নিচেটা হবে C2 ইন্টু আস্তে সময় লাগছে T। সময় তো সেম লাগবে, তবেই তো সমাধান সম্পন্ন হবে এইটার এইটা। টি কেটে যাবে C1 বাই C2। আবার বেগের সঙ্গে মাধ্যমের প্রতিসারাঙ্ক সবসময় ব্যস্তানুপাতিক হয়, যেই মাধ্যমে বেগ বেশি হয় সেখানে প্রতিসারাঙ্ক কম হয়, তাহলে মিউটা লিখবে উল্টাটা, μ2 বাই এইটার সঙ্গে এটাকে কোনাকুনি গুণ লাগাও, স্নেলের সূত্র প্রতিষ্ঠিত। এখান থেকে প্রতিষ্ঠিত হয়ে গেছে, 2 1 মানে কি লেখা যায় সে μ of 1 2 দ্বারা, তাও হবে। সাইন আই বাই সাইন আর সমান মিউ, স্নেলের সূত্র। আচ্ছা, কোনাকুনি গুণ লাগালে কি হতো, এইটার সঙ্গে এইটা আসতো μ1 সাইন আই ইকুয়ালস টু μ2 সাইন আর। মনে পড়ে সূত্রটা? দিস ইজ দ্য ল অফ রিফ্র্যাকশন, স্পেশালি দিস ইজ দ্য সেকেন্ড ল অফ রিফ্র্যাকশন অ্যান্ড ওয়েল নোন অ্যাজ স্নেলস ল। এটা হচ্ছে স্নেলের সূত্র, আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্র এটা। এই বেসিক প্রুফগুলো করা যায় এই চ্যাপ্টার থেকে।